আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মাহা সামান্তা। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো, সামনে 2026 পরীক্ষা দিবে এবং যারা নতুন ক্লাস 9 এবং 10 এ পড়াশোনা করছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটা অধ্যায় কোষ বিভাজন, যেটা আমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে দেখো, এই অধ্যায়টা কিন্তু খুবই ছোট। যে যেমন জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায় অনেক বড়, তোমরা পড়তে অনেক ভয় পাও। সেই হিসেবে কিন্তু কোষ বিভাজন খুবই ছোট একটি অধ্যায়। মানে এটা কোনো ওই অধ্যায়ের তুলনায় কিছুই না। তো দেখা যায় এত ছোট একটা অধ্যায়, আবার এটা গুরুত্বপূর্ণ কেন, যে দেখা যায় যে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, কিছু না কিছু এমসিকিউ হোক বা সিকিউ হোক আসে। দেখো, এই ছোট্ট একটা অধ্যায় পড়ে তুমি যদি এমসিকিউ ও 2 মার্কের কমন পাও 25-এর মধ্যে, সেটাও কিন্তু অনেক। আবার সিকিউ যদি 10 মার্কের কমন পাও, তাহলে তো হয়ে গেল। সিকিউ আসে, এমসিকিউ আসে। তো আজকে তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স আমি চেষ্টা করব বোঝানোর, তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। যদিও এখানে পরের শেষের দিকে তোমাদেরকে আমি কিছু এমসিকিউ দেখাবো, কিন্তু এখানে আসলে এমসিকিউ এর সাথে সাথে দেখা যাবে ক্লাসটা ভালোভাবে করলে তোমাদের সিকিউ এর বেসিক 80% ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসের পরেও এই অধ্যায় এবং যে কোনো অধ্যায় সম্পর্কে আমাদের সিকিউ লেকচার হিসেবে তোমাদের বায়োলজির তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে আই এডুকেশনের আমাদের ফেসবুক কিংবা ফেসবুক পেজ বলো কিংবা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই ভিডিওগুলো। কিন্তু আজকের এই ক্লাসটা তোমরা করো, ওই সিকিউ ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমরা এই ক্লাসটা একবার দেখবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই কোষ বিভাজন সম্পর্কে সব কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, আমার অধ্যায়ের নাম কি? কোষ বিভাজন। এটা হচ্ছে অধ্যায়। এখন এই অধ্যায়ে কোষ বিভাজন, এখানে তাহলে কি নিয়ে আলোচনা করা হবে? কোষ নিয়ে আর কোষের বিভাজন নিয়ে। আচ্ছা, কোষ কোষ কি? জীবদেহের গাঠনিক এবং শারীরবৃত্তীয় ক্ষুদ্রতম এককে কোষ বলে। এটা তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে আমরা এটা ঠাড়া মুখস্থ করে এসেছি। ক্লাস 6 থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা ভার্সিটিতে পড়াশোনা করছে, এখনো পড়ছে, হয়তো ভার্সনটা ইংলিশ কিন্তু পড়ছে। কোষ জানি, এটা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী হুক, রবার্ট হুক। আচ্ছা, এসব বেসিক কথাবার্তা উনি কিভাবে কোষ আবিষ্কার করে, মৃত কোষ আবিষ্কার করে, সেটা সেই সম্বন্ধে কথাবার্তা এই অধ্যায়ে আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার এই অধ্যায়ে কোষের বিভাজন কিভাবে হয়। আচ্ছা, বিভাজন বিভাজন শব্দটার অর্থ কি? বিভাজন মানে ভাগ করা, বা একটা জিনিস কিভাবে বিভাজিত হচ্ছে বা ভাগ হচ্ছে, মানে একটা কোষকে তুমি কিভাবে ভাগ করতে পারো। কিভাবে ভাগ করতে পারো? এখন একটা কোষকে তুমি কত ভাবে ভাগ করতে পারো, এটা আবার কত প্রকার? এটা 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস। আমরা অধ্যায়ের লেকচারে যাব, তার আগে এগুলো তোমাদের বেসিক কথাবার্তা, এগুলো যখন তোমরা জানবে তাহলে পুরো অধ্যায় আসলে তোমাদেরকে কি পড়ানো হবে, কোন মানে মানে কত দূর, মানে কিভাবে কিভাবে তোমাদেরকে এই অধ্যায়টা আমি শেষ করব, তাহলে এই অধ্যায়ের একটা গ্রস আইডিয়া তোমরা প্রথমে যদি পেয়ে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে অধ্যায়টার মধ্যে আসলে কি পড়ানো হচ্ছে বা কি কি পড়ানো উচিত। মাইটোসিস, মিওসিস। মিওসিস। আমার লেখা খুবই খারাপ, তোমরা একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে হয়তো আমার লেখাগুলো বুঝতে পারবে। আচ্ছা, এখন আসি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অ্যামাইটোসিসে কি হয়? একটা কোষ থেকে 2টা কোষ তৈরি। এখানে একটা কোষ থেকে 2টা কোষ। আবার মাইটোসিসও কি হয়? একটা কোষ থেকে 2টা কোষ। তাহলে অ্যামাইটোসিসও যদি একটা থেকে 2টা কোষ হয় এবং মাইটোসিসও একটা থেকে 2টা কোষ হয়, এদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। নিম্ন শ্রেণীর জীব যেমন ব্যাকটেরিয়া,
নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল এবং প্লাজমোডিয়াম, এগুলোতে তোমার কি হয়, অ্যামাইটোসিস হয়। এখন তাহলে অ্যামাইটোসিসে একটা থেকে দুইটা কোষ হচ্ছে। অ্যামাইটোসিসের সংজ্ঞায় দেখবে তোমাদের বলা থাকে কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া একটি কোষ থেকে অপত্য দুইটি কোষ, মাতৃকোষ থেকে অপত্য দুইটি কোষ বা দুইটা ডটার সেল, এইটা হচ্ছে আমার অ্যামাইটোসিস। এবং মাইটোসিসের আরেক নাম কি? মাইটোসিসের আরেক নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, যেটাকে আমরা বলি বা ইকুয়েশনাল ডিভিশন। এই মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় যে মাতৃকোষ থেকে মাতৃকোষের অনুরূপ দুইটা ডটার সেল তৈরি হয়। আমাকে আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে ছেলে মানুষ, তো আমাকে বলেছিল ম্যাম, ম্যাম না, আমাকে আপু বলতো যে আপু হচ্ছে ইয়ে হয় না কেন, মানে মাদার সেল হয়, ফাদার সেল বলি না কেন, আমরা মাদার সেল বলি কেন, অথবা হচ্ছে আমরা ডটার সেল বলি, আমরা সান সেল বলি না কেন? আসলে এরকম কোনো ব্যাখ্যা নেই। প্রাচীনকালে যখন জীববিজ্ঞানীরা আগে ওনারা হচ্ছে কোষকে, কোষ বিভাজিত হতে পারে দেখে যে কোষটা বিভাজিত হচ্ছে ওই প্রথম কোষটাকে বলতো মাতৃকোষ। এখন মাতৃকোষ থেকে যে কোষটা বিভাজিত হয় সেই কোষটাতে আবার পরবর্তীতে বিভাজিত হবে, তো এই জন্য মাতৃকোষটাকে আবার ডটার সেল বলতো, ডটার ভবিষ্যতে আবার মাতৃকোষ বা মাদার সেল হতো। এটা আসলে হচ্ছে এরকম কোনো ব্যাখ্যা নেই যে কেন, মানে এটা জাস্ট একটা ওইভাবে ভাষায় বলতে বলতে এটা চলে এসেছে মাদার সেল এন্ড ডটার সেল। এটা আসলে কোনো ইয়ে না যে সন সেল কেন বলে না। ঠিক আছে, গেল অ্যামাইটোসিস, গেল আমার মাইটোসিস, গেল মিওসিস। মিওসিসটা একটু আমাদের, যদিও মিওসিস নিয়ে খুব কথাবার্তা তোমাদের এসএসসি লেভেলে নাই, যেহেতু নাই তাহলে খুব দরকার নাই, কিন্তু জেনে রাখো যে পরবর্তীতে তোমাদের এখানে তো শুধু মিওসিসের মানে বেসিক টুকু বলা আছে কি হয় না হয়, কিন্তু মিওসিস আসলে অনেক গ্রস একটা, মানে অনেক হিউজ একটা কনসেপ্ট। এটা হচ্ছে তোমাদের নিয়ে তোমরা পাবা ইন্টারমিডিয়েটে, যখন তোমরা উঠবা তখন তোমরা পাবা। আচ্ছা, সে পর্যন্ত উঠো, এখন তোমরা ছোট আছো, ওগুলো জানার দরকার নেই, মানে এত অ্যাডভান্স পড়াশোনা করে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে পরীক্ষার আগে যতটুকু জানা উচিত ততটুকু। আচ্ছা, মিওসিসে আমার একটা মাতৃকোষ থাকে, মাতৃকোষটাতে এটা থাকে কত 2n, বা তারপরে এইটা বিভাজিত হয়ে দেখা যায় যে n, এবং তারপরে সেকেন্ডটা মায়োসিসের মতো n n n n। এই যে মাতৃকোষটা, এটাকে আমরা বলছি জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। মিওসিস সংক্রান্ত কথাবার্তায় দেখবা যে জনন শব্দটা আছে, তারপরে প্রথম যে দুই কোষটা হলো এরা হচ্ছে আমার প্রথম ডটার সেল। এখানে জনন মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা জনন কোষে যত ছিল তার অর্ধেক হয়ে গেল, এবং তারপরের ধাপে দেখো তারপর একটা মায়োসিসের মতো, মাইটোসিসের মতো। মাইটোসিস এখানে যেখানে ছিল, আরে তো এন, এটা হচ্ছে আমার মাইটোসিস, আর এখানে হচ্ছে আমার মিওসিস। তাহলে এই ধাপটাকে আমরা বলছি মিওসিস 1, আর এটাকে আমরা বলছি মিওসিস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক কথাবার্তা। এখন আমরা অধ্যায়ের ভিতরে যাব এবং যে দেখব যে হচ্ছে পরবর্তীতে আমার কি কি আছে আসলে। ওকে, আমরা কোষ বিভাজন আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এখানে যেটা আছে সেটার একটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নিবে, দেখবে যে হচ্ছে এখানে তোমাদের প্রতি বছর যেসব অধ্যায় থেকে প্রশ্ন আসে 3 স্টার 2 স্টার 1 স্টার করে তোমাদের জন্য দেয়া আছে। আমি সাইডে হচ্ছে একটু সরে যাই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ওকে, আর এখানে যে 3 স্টার 2 স্টার 1 স্টার টপিক গুলো আছে, তার মানে এমন না যে হচ্ছে আমি তো 1 স্টার গুলো দেখবোই না, আমি একদম শুধু 3 স্টার গুলো পড়ে যাবো, যেগুলো তো আপু বলছে আসবেই, বিষয়টা এরকম না। এগুলো স্টারের ভিত্তিতে করা হয়েছে যে তোমার হয়তো এগুলো খুব কম বোর্ড পরীক্ষায় শেষের দিকে এগুলো এসেছে,
বা এখন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হয় কি যে খুব কম যেটা এসেছে সেটা অনেক বছর রিপিট হয়ে যায়, যে ওইটা অনেক বছর আগে আসছিল বা ওইটা কম আসছিল, ওটা থেকে এই বছর আবার তোমার বেলা চলে আসলো, তখন তুমি বিপদে পড়ে যাবা। তাই এখানে তোমাদের সুবিধার্থে ভাগ করা হয়েছে, কিন্তু তোমরা রিস্ক নিও না, সবগুলো হচ্ছে দেখে দেখে যাও। ওকে, নেক্সট। এই যে যেসব কথাবার্তা বললাম এগুলো এখন এখানে লেখা আছে। অ্যামাইটোসিসে কি বলেছে আমরা? সরল বিভাজন এবং ঝিল্লি ছাড়া। অন্য কালার পেন দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে ঝিল্লি ছাড়া, এই শব্দটার অর্থ কি? এটা আমরা তোমাকে প্রথমে বলেছি, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া দুইটি অপত্যকোষের জন্ম হয় মাতৃকোষ থেকে। সেটাই কি? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এখানে কি নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে সেগুলো নিউক্লিয়ার মেমব্রেনের কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে বা নিউক্লিয়ার মেমব্রেনের কোনো রকম কোনো আলাদা পর্যায়ে বিভাজন ছাড়াই যেটা বিভক্ত হয়ে যাচ্ছে সেটা কি আমার অ্যামাইটোসিস। যেমন মাইটোসিসের ক্ষেত্রে তোমরা দেখবে যে পরবর্তীতে কিভাবে কোষ প্লেট গঠন করে, তারপরে হচ্ছে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে সেটা কোষ প্লেট গঠন করে এবং প্রাণী কোষে সেটা পিউর একটা ক্লিভেজ তৈরির মাধ্যমে হচ্ছে বিভাজিত হয়, সেটা আমরা পরবর্তীতে আসবো, কিন্তু এটা অ্যামাইটোসিসে হয় না। এই জন্য এখানে বলেছে এই কথাটা ঝিল্লি ছাড়া। আচ্ছা, সরাসরি কোষ বিভাজন, ওই যে যেটা বললাম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, এখানে কি হয়? দুইটা সমজাতীয় কোষ। আচ্ছা, মাইটোসিস, মাইটোসিসের ক্ষেত্রে কি হয় আমরা বলেছি এখানে। আচ্ছা, মাইটোসিস কাদের হয়? কোষের বৃদ্ধি এবং ক্ষত সারাতে। মানে মাইটোসিসের কাজ কি? মাইটোসিসের কাজই হচ্ছে একটা কোষ থেকে দুইটা, দুইটা কোষ থেকে তিনটা, তিনটা কোষ থেকে মানে সরি একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম ভাবে সমীকরণ হারে, মানে মনে করো দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে বৃদ্ধি হয়। তাহলে কোষ সংখ্যা বৃদ্ধি হচ্ছে মানে কি? তোমার দৈহিক বৃদ্ধি হচ্ছে, তাহলে দেহের বৃদ্ধি এবং একটা স্থানে মনে করো তোমার ক্ষত পড়ে গিয়েছে, সেই জায়গাটাকে কি করতে হবে? সেলগুলোকে তো রিপেয়ার করতে হবে। তো এই সেলটা রিপেয়ার করতে তাহলে কোন কোষ বিভাজন কাজে লাগবে? একটু চিন্তা করে বলো। দেখো, অ্যামাইটোসিস এটা মানুষের হয় না, এটা বাদই প্রথমে। তারপরে মিওসিস, মিওসিস কিসে হয়? জনন মাতৃকোষে হয়, মিওসিস বাদ। তাহলে এই কোষটা তোমার কি দ্বারা রিপেয়ার হবে বা ক্ষত সেটা পূরণ হয়ে যাবে, সেটা কোন বিভাজন দ্বারা? অ্যামাইটোসিস বিভাজন দ্বারা। এই জন্য বলেছে কোষের বৃদ্ধি এবং ক্ষত সারানো। আচ্ছা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এটা হচ্ছে তোমার মাইটোসিসের ধাপ। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস এবং প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। ওকে, সাইটোকাইনেসিসটা পরবর্তীতে, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ। এখানে এটা নাই, দেওয়া হয় নাই, এখানে একটা ধাপ যোগ হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ। তারপরে হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পাঁচটা ধাপ হচ্ছে তোমার মাইটোসিসের। আর মিওসিসের ক্ষেত্রে যে ধাপগুলো দেওয়া আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস, আবার এখানে মিওসিস 2 এর ক্ষেত্রে, এটা তোমাদের বইয়ে নাই, জাস্ট তোমাদের সিলেবাসের অংশ হিসেবে, মানে যেটুকু আছে তার মধ্যে এটা নাই, এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে, আমি সেখান থেকে নিয়ে হচ্ছে তোমাদের এখানে তুলে দিয়েছি, তবুও তোমরা দেখতে পারো। এখানে উৎপন্ন হয় কি? 4টা হ্যাপ্লয়েড কোষ। ওকে, আর এখানে যেটা হবে 2n থেকে একই রকম মাইটোসিসের 2n 2n, এই 2n 2n হচ্ছে ডিপ্লয়েড কোষ। আর এখানে হচ্ছে কি? হ্যাপ্লয়েড কোষ। প্রথমে একটা 2n থাকে মিওসিসের ক্ষেত্রে, m m n। ওকে, এই সব কথাবার্তা তোমাদেরকে আবার পরবর্তীতে ডিটেইলস আসতেছি আমি, তার আগে আর এইটা। ওকে, নেক্সট। এবার এটা দেখি আমরা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, একটা সেল বা একটা কোষ যে বিভক্ত হচ্ছে, এই বিভক্তটা কিভাবে হবে? প্রথমে হবে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। ক্যারিওকাইনেসিস, একটু ভালো করে শোনো। ক্যারিওকাইনেসিস, এই ক্যারিয়ন মানে হচ্ছে, এটা আসছে ক্যারি অন শব্দ থেকে, যেটার মানে হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। এবং কাইনেসিস, একটু মনোযোগ দিয়ে শুনবা, এটা মানে হচ্ছে বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা মানে হচ্ছে সাইটো, তার মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, তাহলে একটা কোষ যেমন বিভাজিত হবে, অধ্যায়ের নাম কি শুরুতে আমরা বলেছিলাম কোষ বিভাজন। তো কোষটা কিভাবে বিভাজিত হচ্ছে, তো প্রথমে পর্যায়টা হচ্ছে আমার কি ক্যারিওকাইনেসিস, তারপরটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস। ওকে, চলো এখন আমরা দেখি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এর মধ্যে কোনটা আসলে কি। এই যে এখানে দেখি একটা নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজম বিভাজন অলরেডি বলেছি, এটা কি নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত করা, আরেকটা সম্পূর্ণ কোষ। ক্যারিওকাইনেসিসের পরে সাইটোপ্লাজমটা যখন বিভাজিত হবে তখন একটা কোষ সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যাবে, তখন কি কোষকে দুটি স্বতন্ত্র কোষে ভাগ করে ফেললো। তারপর কি মাইটোসিস বা মিওসিসের সময় হয় ক্যারিওকাইনেসিস, আর এটা কি মাইটোসিস বা মিওসিসের শেষ করার পরে, যে বলেছি ক্যারিওকাইনেসিসের পরে হয়, এটা শুরুতেই বলেছি। তারপর কি ক্রোমোজোম বিভাজিত হয়, নিউক্লিয়ার মেমব্রেন পুনর্গঠিত হয়। এখানে ক্রোমোজোমটা বিভাজিত হবে কিন্তু এখানে কোষ প্লেট তৈরি করবে সাইটোপ্লাজম এবং অঙ্গাণুগুলো আলাদা হয়ে যাবে। তো এই যে কোষ প্লেট তৈরি, এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে যে অ্যামাইটোসিস যখন পড়ালাম তখন একবার বলেছিলাম যে দেখো অ্যামাইটোসিসের ক্ষেত্রে ঝিল্লি ছাড়া কথাটা কেন ছিল, ওইখানে কিন্তু মাইটোসিস বা মিওসিসের মতো এরকম কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি বিভাজনের একটা কোনো জটিল পর্যায় ছিল না, এটার জন্য ওখানে লেখা ছিল কোষ ঝিল্লি ছাড়া। আচ্ছা, তাহলে এখানকার ক্ষেত্রে আবার দেখা যায় প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত ঘটে, উদ্ভিদ কোষে প্রাণী কোষে ক্লিভেজ পিউরো দ্বারা ঘটে। আচ্ছা, উদ্ভিদ কোষে কি হয়, কোষ প্লেট তৈরি হয়, এটা আমরা পরবর্তীতে পড়বো কিভাবে কোষ প্লেট তৈরি হয়। আবার হচ্ছে প্রাণী কোষে এটা কিভাবে তৈরি হয়, ক্লিভেজ পরতা। দেখো তোমাদেরকে কিন্তু পুরো অধ্যায় আমি একটু একটু করে ধারণা দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, এবং শেষে যখন তোমরা প্রসেসগুলো পড়বে তোমরা বুঝতে পারবো আচ্ছা ওটা তো প্রথমেই হচ্ছে বলেছিলাম যে এইভাবে এইভাবে। আচ্ছা, দুটি নিউক্লিয়াস তৈরি হয়, অপত্য এখানে কিছু লাগবে না। নেক্সট, ইন্টারফেস। এখন দেখো একটা কোষ যে বিভাজিত হচ্ছে, মাইটোসিস প্রথমে আমরা পড়বো মাইটোসিস, তারপরে আমরা পড়বো মিওসিস। তাহলে একটা কোষ যে বিভাজিত হবে এটার কিছু প্রস্তুতি নিতে হবে। এখন মনে করো যে কি বলবো, যে তুমি একটা কিছু এক্সাম দিবে, এক্সামের পরে কি হবে, তোমার একটা রেজাল্ট হবে, কিন্তু এই একটা এক্সামের জন্য দেখা যাচ্ছে যে তোমার এসএসসি পরীক্ষা কবে, সামনে 2026 সালে, কিন্তু তুমি তার জন্য প্রিপারেশন নিচ্ছ কতদিন ধরে, ক্লাস 9, 10, একটা দীর্ঘ সময় তুমি প্রিপারেশন নিচ্ছ, তারপরে তুমি পরীক্ষাটা দিবে। তো মনে করো পরীক্ষাটা হচ্ছে তোমার বিভাজন প্রক্রিয়া। এই পরীক্ষার পরে কি হবে, তোমরা এক একজন এক এক জায়গায় বিভক্ত হয়ে যাবে, এক একজন তোমার ফ্রেন্ড দেখা যাবে এক কলেজে ভর্তি হয়েছে, তুমি আরেক কলেজে ভর্তি হবে, বা এর রেজাল্ট ওর রেজাল্ট, এক একজনের বিষয়টা তো আলাদা আলাদা, ঠিক সেরকম কিন্তু প্রিপারেশনটা কিন্তু সবাই নিচ্ছ। তো এই যে প্রিপারেশনটা নিচ্ছ, এই পুরো প্রিপারেশনটা হচ্ছে আমার মনে করো ইন্টারফেস, যে একটা পুরো কোষ যে বিভাজিত হবে তার আগে তাকে যা যা প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি পর্যায়টা হচ্ছে আমার ইন্টারফেস। আমরা যখন হচ্ছে দেখি, মুভি দেখি, মাঝখানে একটা ইন্টারমিশন দেয় না, যে ব্রেক, তো এরকম যে একটা পুরো সময় মানে একটা কোষ যে বিভাজিত হবে তার যে প্রস্তুতি অবস্থাটা, এটা হচ্ছে আমার ইন্টারফেস। আর কোষের যে আমরা বিভাজনটা হবে, মনে করো তুমি এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছ, ওই সময়টা কি, ওই সময়টাকে বলা হচ্ছে এমফেস। ওকে, তাহলে ইন্টারফেস কি, ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে দেখো কোষ বিভাজনের পূর্ববর্তী ধাপ, যেখানে কোষ এখানে কি হবে, কোষটা বৃদ্ধি পাবে, জেনেটিক উপাদান ডিএনএ কপি হবে, নকল বলতে এখানে কি হবে, ডিএনএ কপি হবে, এবং পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুত হবে। এই তিনটা কাজ। আচ্ছা, যখন একটি কোষ নতুন ভাবে জন্ম নেয় বা বিভাজনের পরে স্থিতি নেয় তখন এটা কি হচ্ছে, ইন্টারফেস শুরু হয়। ইন্টারফেস চলাকালীন কি হয়, এই যে তিনটা কাজ, কোষ বৃদ্ধি হয়, ডিএনএ অনুলিপন বলি বা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ যে তৈরির প্রক্রিয়াটা, এটা তোমাদের বইয়ে আছে, ওইটা অন্য অধ্যায়ে তখন আমাদের আলোচনা হবে। আবার অঙ্গাণুগুলো প্রস্তুতি নেয়। ইন্টারফেস শেষ হলে কোষের প্রকৃত বিভাজন এম ফেস।
এম ফেজ। এম ফেজ এটা হচ্ছে কি মাইটোটিক ফেজ। আচ্ছা এই কালি দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, এটা দিয়ে বোঝো। মাইটোটিক ফেজ। ফেজ মানে কি, তোমাদের দুইটা টার্ম আছে, একটা ফেজ আরেকটা কি ফাজ। ফাজ মানে কি ধ্বংস বা ভক্ষণ করা। এম ফাজ, ব্যাকটেরিওফাজ, এগুলো হচ্ছে তোমার মানে ব্যাকটেরিওফাজ কি করে আমরা শুনেছি, ফাজ একটা ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর ফেজ হচ্ছে দশা, এই ফেজে আছে। ইন্টারফেজ মানে সে একটা প্রস্তুতির দশায় আছে। আবার এম ফেজ মানে কি, সে হচ্ছে মাইটোটিক ফেজে আছে। ইন্টারফেস, ইন্টারফেস বলতে আমরা কি বুঝি? আমরা টিভিতে একটা, তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি, টিভিতে যখন তোমরা বা কোনো সিনেমা তোমরা দেখো মাঝখানে কি হয়, ইন্টারমিশন হয় না? তো সেরকম ইন্টারফেজও হচ্ছে একটা ব্রেক দশা, যেখানে হচ্ছে কোষটা তোমার বিভাজিত হচ্ছে না, কিন্তু এটা পুরোটা একটা প্রসেসিং দশা। ফেজ তোমাদেরকে বলেছিলাম অলরেডি আমি, ফেজ তোমরা দুটো টার্ম পাবা, একটা হচ্ছে ফেজ, একটা কি ফাজ। ফেজ, ফেজ হচ্ছে কি দশা, ফাজ মানে ভক্ষণ করা। তোমরা শুনেছো অলরেডি ব্যাকটেরিওফাজ, ফাজ ভাইরাস, এটা একটা ভাইরাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, সেটা আলাদা টপিক, সেটা আমরা পরে অন্য বিষয়ে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমরা ইন্টারমিডিয়েটে উঠে পড়বে তখন তোমরা জানতে পারবে, সেটা আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে ফেজ, ইন্টারফেস। এবং ইন্টারফেজে কি হয়, এখানেই হচ্ছে তোমার কোষটা তোমার পরবর্তীতে যে বিভাজিত হবে, একটা কোষ যে পরবর্তীতে বিভাজিত হবে সেটা পুরো প্রসেসটা, মানে তোমার তার জন্য তার কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই সম্পূর্ণ দশাটা হচ্ছে আমার ইন্টারফেস। এবং এই ইন্টারফেসেই কিন্তু সময় লাগে বেশি, এবং যে পরবর্তী যে দশা তোমার সেটাকে আমরা বলছি এম ফেজ বা মাইটোটিক ফেজ, এটাতে সময় লাগে ইন্টারফেসের তুলনায় অনেক কম। এই যে মনে করো তোমরা সামনে কি দিবা, তোমরা সামনে এক্সাম দিবা, একটা বোর্ড এক্সাম দিবা, তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তার জন্য তোমরা কি করছো, ক্লাস 9 থেকে তোমরা 9 থেকে 10 এই 2 বছর তোমরা প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন এক্সাম দিচ্ছ, শুধুমাত্র কিসের জন্য, ওই একটা এসএসসি পরীক্ষা দিবা তোমরা, তারপর সেটার জন্য তোমরা পরবর্তীতে ধাপে বা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবা তার জন্য। তো এই প্রসেসটা দেখো কত লম্বা, অথচ পরীক্ষার ওই সময়টা দেখো কত ছোট। একটা পরীক্ষা তোমরা কতক্ষণ দেবা, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, কিন্তু তোমার এই যে প্রস্তুতি দশাটা কত লম্বা, 2 বছর। তো ঠিক এরকমই কোষের যে প্রস্তুতি দশাটা, সেটা পরবর্তীতে কোষটা যে বিভাজিত হবে তার জন্য তার যা যা করতে হবে সেটাই, সেই দশাটাকে আমরা বলছি ইন্টারফেস। আচ্ছা তাহলে এখন দেখি আমরা ইন্টারফেসে কি কি হয়। ইন্টারফেস হলো কোষ বিভাজনের পূর্ববর্তী ধাপ, যেখানে কোষ বৃদ্ধি পায়, জেনেটিক উপাদান ডিএনএ নকল হয়। ডিএনএ নকল বলতে কি হয়, এখানে ডিএনএ কপি হয়, কপি হয় এবং বা প্রতিলিপিত হয়, অথবা পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুত হয়। তাহলে এই ইন্টারফেস দশায় কোষ বিভাজনের পূর্বে কয়টা কাজ হবে আমার, একটা হচ্ছে কোষের বৃদ্ধি হবে, একটা ডিএনএ কপি হবে, একটা হচ্ছে অণুগুলো প্রস্তুত হবে। এখানে আবার এটাকে 3টা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, G1, S, G2। এই 3টা দশায়, এই 3টা দশা সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবে তোমরা বিস্তৃত জানবে। মনে রাখবে এস দশায়, এই এস দশায় ডিএনএ অনুলিপিত হয়, এটা আসে এস দশা বা এইস ফেজ। আচ্ছা ইন্টারফেস শেষ হলে কোষগুলো প্রকৃত বিভাজনের জন্য প্রস্তুত হয়ে যায়। এখন ইন্টারফেস শেষ মানে তোমার পরীক্ষার জন্য যা যা প্রিপারেশন নেওয়া, তোমার প্রি টেস্ট, টেস্ট, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট, বিভিন্ন পড়াশোনা সব কিছু শেষ, এখন তুমি কি করবা, পরীক্ষার জন্য প্রস্তুত। ঠিক সেরকম যে প্রকৃত বিভাজনের জন্য এম ফেজ, এটাকে বলা হচ্ছে কি এম ফেজ বা মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ। ওকে, এই ছিল আমাদের ইন্টারফেসের কথাবার্তা। এখন আমরা দেখি পরবর্তীতে, এই যে এখানে হচ্ছে এখন আমাদের কি হবে, ইন্টারফেস শেষ, এখন আমাদের হবে কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন হবে, এটা কোষ বিভাজন পদ্ধতি কয়টা তোমাদেরকে আমি অলরেডি একবার বলেছি, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিসে কি হয়, 2n সংখ্যক ক্রোমোজোম থেকে 2n হয়, একদম কপি। কেন, পুরাটা এখানে কি হয়, এখানে হচ্ছে গুণাগুণ বজায় থাকে, মাতৃকোষের গুণাগুণ আর অপত্য কোষের গুণাগুণ সেম টু সেম থাকে। কিন্তু এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার
মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা প্রথম বিভাজন, এটা হচ্ছে মিওসিস 1। এই মিওসিস 1-এ হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা দেখো 2n, এটা হচ্ছে তোমার n দ্বারা বোঝায় এখানে ক্রোমোজোম সংখ্যা, n তে বোঝানো হয়, যদি n থাকে তাহলে সেটা হ্যাপ্লয়েড, এবং যদি হচ্ছে 2n থাকে তাহলে সেটা হয়ে যায়, সেটাকে আমরা বলছি ডিপ্লয়েড, মানে এখানে ক্রোমোজোম সংখ্যা জোড়ায় জোড়ায় আছে এবং এখানে ক্রোমোজোম সংখ্যা সিঙ্গেল অবস্থায় আছে। আচ্ছা, এই যে এখানে হাফ হয়ে গেল, এটা হচ্ছে আমার n, এবং পরবর্তীটা এটা হচ্ছে মিওসিস 2, যেটা হচ্ছে পরবর্তীটা মাইটোসিসের মতো। কার মতো? এটা মাইটোসিসের মতো, একদমই মাইটোসিসের মতো। আচ্ছা, তোমাদেরকে দেখাবো এরপরে হচ্ছে আমাদের এখানে তাহলে কতটি হলো? 4টি অপত্য কোষ, আর এখানে হচ্ছে 2টি অপত্য কোষ। তাহলে এটা মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজনে তোমার অপত্য কোষ কয়টা তৈরি হচ্ছে? সর্বশেষ হচ্ছে তোমার 2টা, কিন্তু মিওসিস কোষ বিভাজনে আমার অপত্য কোষ কয়টি হচ্ছে? 4টি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা আসে। এবং মিওসিস সম্পর্কে তোমাদের বইয়ে সেরকম কোনো গ্রস কথাবার্তা নাই। তোমাদেরকে যখন আমি শুরুতেও বলেছি যে মিওসিস সম্পর্কে তোমাদের ইন্টারমিডিয়েটে যে অনেক ভাস্ট পড়াশোনা আছে, যেগুলো এখন দরকার নেই, তোমাদের বইয়ে মাইটোসিস সম্পর্কে যেটুকু পড়াশোনা আছে সেটুকু আমরা দেখবো, এবং মিওসিস সম্পর্কে তারপরে যতটুকু আছে সেটুকু আমরা দেখবো। আচ্ছা, তাহলে আসলাম কোথায়? মাইটোসিস কোষ বিভাজন। ভুলে গেলে হবে না, ইন্টারফেজের পরে যে দশাটা সেটা হচ্ছিল কি আমার এম ফেজ ছিল অথবা মাইটোটিক বিভাজন ছিল। তাহলে এখানে দেখি মাইটোসিস হলো এমন কোষ বিভাজন যার মাধ্যমে একটি দেহকোষ থেকে 2টি সমজাতীয় কণিকা কোষ, কণিকা কোষ মানে কি এখানে অপত্য কোষ বা ডটার সেল, বলে, প্রতিটি নতুন কোষে মূল কোষের সমান বা সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে, তখন তাকে মাইটোসিস বলে, যেটা আমরা অলরেডি দেখেছি। কি দেখেছি? এরকম 2n থেকে 2n 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 2n, এবং এটা কোথায় হয়? দেহকোষে হয়, কারণ মাইটোসিস কোষ বিভাজনের মূল কাজই হচ্ছে তোমার দেহের বৃদ্ধি করা বা দেহের বৃদ্ধি সাধন করা, ক্ষত পূরণ করা। এগুলো অলরেডি আমরা আগে পড়েছি এবং পরবর্তীতে আবার পড়বো, কিন্তু এই মাইটোসিসের উদ্দেশ্য হচ্ছে কি আমার দৈহিক বৃদ্ধি ঘটানো। তাহলে এটা কোথায় হবে? অবশ্যই দেহকোষে হবে। কোথায় হবে? ডিপ্লয়েড সেলে, এই যে ডিপ্লয়েড কোষে, দেহকোষে। ওকে, গেল। এবং এখানে তোমার কোষ বিভাজন হবে কয়টা? 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে একটা সমীকরণিক বা ইকুয়েশনাল হারে তোমার কোষটা বৃদ্ধি পাবে, মানে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই জন্য মাইটোসিসকে কি বলা হচ্ছে? ইকুয়েশনাল বিভাজন বা সমীকরণিক, করণিক বিভাজন। ওকে, নেক্সট, এখন মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? অলরেডি তোমাদেরকে আমি মেনশন করেছি, মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে আমার 5টা, তোমাদের বইয়ে দেওয়া আছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা আমার কথা শোনো, বারবার বলছি, তোমাদের বইয়ে অনেক ভাস্ট কথাবার্তা আছে, যেটুকু না পড়লেই নয়, এবং যেটুকু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটুকু আমি এখানে ছক আকারে এনেছি, যাতে একটা পেজের মধ্যে পড়লে তোমার পড়াটা খুব সহজে মনে থাকে। দেখা যায় বইয়ের পাতা উল্টাতে, পাতার পরে পাতা, এত ইনফরমেশন পড়তে হচ্ছে মানে মাথার মধ্যে কাজ করে না, কিন্তু যখন আমার একটা পেজের মধ্যে ছক আকারে গুছানো থাকবে তখন আমার পড়তেও জিনিসটা সুবিধা হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি খুব সহজে মনে রাখতে পারবো। তাই তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। যদি পরীক্ষার আগে তোমার মনে হয় বইয়ের অনেক চাপ হয়ে যাচ্ছে, তুমি এই ছকটা পড়ে যাবে, এবং পরীক্ষার হলে তোমার যদি মাইটোসিস কোষ বিভাজন আসে, তোমার যদি মনে হয় যে তোমার অনেক বড় লেখার সময় নেই, তুমি যদি এই ছকটাও তুলে দিয়ে আসতে পারো, তুমি পরীক্ষায় নাম্বার ভালো সিকিউর করবে। আচ্ছা, এবং তার সাথে মাইটোসিস কোষ বিভাজনের চিত্র এঁকে দেবে। মাইটোসিস কোষ বিভাজনের চিত্র বলতে হয় না, ওই যে 2n থেকে আবার 2n যেই আমাদের মানে ইয়েটা আসে, কি বলে, আমরা যেটা লিখি নর্মালি এরকম করে 2n থেকে 2n, কি বলে এটাকে, এইটা এঁকে দিলেই হবে। ওকে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রথম ধাপ আমার প্রোফেজ। দেখো এখানে সবগুলাই কি? ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে ফেজ মানে কি বলেছি? দশা। তার মানে এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের এক একটা দশা, যে আমার নিউক্লিয়াসটা মানে কোষটা যে বিভাজিত হবে তার জন্য আমার অবস্থাটা কোষের কীরকম হবে, মানে কেমন থেকে এরকম হবে। এর পরবর্তী ধাপ আমার সেটা সাইটোকাইনেসিস, মানে এইটা এখন হচ্ছে আমরা দেখব। ওকে,
এগুলো এগুলো হচ্ছে আমার সবগুলো কোন বিভাজন, এবং মনে রাখবা এই যে 5টা বিভাজন, এই 5টা বিভাজনই হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এখানে আমার নিউক্লিয়াসটা কিভাবে বিভাজিত হবে সেটা দেখানো হবে। এর পরবর্তী ধাপ হচ্ছে সাইটোকাইনেসিস, যেখানে আমার নিউক্লিয়াসটা বিভাজিত হওয়ার পরে একটা সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ কোষটা বিভাজিত হয়ে যাবে। তখন তোমরা সেটা বুঝতে পারবে যে সম্পূর্ণ কোষটা কীভাবে বিভাজিত হয়ে গেল, সেটা ফাইনালি সাইটোকাইনেসিসের মাধ্যমে। কিন্তু এই যে ধাপগুলো, এগুলো সবগুলো কিসের ধাপ? এগুলো সবগুলো হচ্ছে আমার ক্যারিওকাইনেসিসের ধাপ। কোন বিভাজনের? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে। আচ্ছা চলো প্রথম ধাপে আমরা দেখি প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে এখানে কি হবে দেখো, নিউক্লিয়াস আকারে বড় হবে, কোষের নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন হবে। এই কথাটা মনে রাখবা, পানি বিয়োজন হবে। পানি বিয়োজন, বিয়োজন মানে কি? পানি বের হয়ে যাবে। আচ্ছা মনে করো একটা বেলুন, বেলুনের মধ্যে তুমি পানি ঢুকাচ্ছো, ছোটবেলায় আমরা হচ্ছে এরকম অনেক খেলেছি। তো এই বেলুনের মধ্যে যখন তুমি হচ্ছে পানি ঢুকাবে, দেখবে বেলুনটা কি হয়ে যাবে, একসময় পাতলা হয়ে যায়, বেলুনটার কালারটা অনেকটা পাতলা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যায়। কিন্তু আবার যখন পানিটা তুমি বের করে ফেলবে বেলুনটা থেকে, দেখবে বেলুনটা মনে করো একটা রেড কালার বেলুন, তো সেখান থেকে তুমি আবার পানিটা যখন তোমার বের হয়ে যাবে, দেখবে যে বেলুনটার কালারটা কেমন হবে, একদম হচ্ছে আগের মতো গাঢ় হয়ে যাবে, বেলুনটাকে আগের থেকে দেখতে মোটা লাগবে, তো খাটো লাগবে, এরকম বিষয়টা হবে। তো এই জায়গায় প্রোফেজে ঠিক তেমন ঘটে যে নিউক্লিয়াস থেকে আমার পানি বিয়োজন ঘটে, এবং পানি যখন বের হয়ে যাচ্ছে তখন কি হবে, নিউক্লিয়াসটা আমি ভালো মতো দেখতে পাবো। ক্রোমোজোমগুলো সংকুচিত ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। আচ্ছা ক্রোমোজোম ক্রোমাটিড কি, ক্রোমোজোম ক্রোমাটিড এবং ক্রোমাটিন কি, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তোমাদেরকে হচ্ছে এই 3টা টার্ম তোমরা অনেক প্যাচ লাগাও, যে কোনটা ক্রোমোজোম, কোনটা ক্রোমাটিড, কোনটা ক্রোমাটিন, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আগে তোমরা আমার এখানে কথাটা শোনো, যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমোজোম কেমন দেখতে? এই যে এমন, এই যে ক্রোমোজোম, এই যে দেখো এখানে কিন্তু ক্রোমোজোম এভাবে থাকে, নিউক্লিয়াসের মধ্যে এরকম এরকম পেঁচানো 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 অবস্থা ক্রোমোজোম। এই যে কুণ্ডলিত অবস্থা, এটাকে আমরা বলছি, এই যে ক্রোমোজোমের যে কুণ্ডলিত অবস্থা, এটাকে আমরা বলছি কি? ক্রোমাটিন। এবং এই ক্রোমোজোমটা যখন আমার এরকম এই যে সুস্পষ্ট একটা সুন্দর একটা ফ্লাওয়ারিশ শেপ হবে, দেখো এখানে আমার আলাদা আলাদা করে 2টা এরকম ফুলের পাপড়ির মতো দেখা যাচ্ছে, তখন এই 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 গঠনটাকে আমরা বলতেছি ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড 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 ক্রোমাটিড। ওকে, তাহলে এই যে যখন হচ্ছে আমার পানি বিয়োজন হয়ে যাবে নিউক্লিয়াস থেকে, তখন আমার গঠনটা কি হবে, আরো সুস্পষ্টভাবে আমি দেখতে পাবো, বুঝতে পাবো। তাহলে কি হবে, ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা তাহলে কোষের অংশের কেমন পরিবর্তন হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। এখানে আমার আরেকটা ঘটনা ঘটতে থাকে, যে আমার যে কোষটা, সেটা থেকে আমার কোষের যে নিউক্লিয়ার মেমব্রেনটা, কারণ এখন তো আমার নতুন কোষ তৈরি হবে, নতুন করে পরবর্তীতে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, সেটা পরে। কিন্তু এই দশায় হচ্ছে আমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। এই যে এই জায়গাটাতে তোমরা প্যাচ লাগাও, যে কোথায় বিলুপ্ত হতে শুরু করে এবং সম্পূর্ণ বিলুপ্ত হয় প্রোফেজ দশায়। যদি তোমাকে আমি প্রশ্ন করি যে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হতে শুরু করে কোন দশায়, তোমরা নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত এইটা দেখে দাগায় দাও মেটাফেজ। না, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ দশায়, কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত, দেখো সম্পূর্ণ বিলুপ্ত যদি বলি, তখন আমার এটা হচ্ছে প্রো মেটাফেজ। এইখানে হচ্ছে আমার সম্পূর্ণ বিলুপ্ত। তাহলে বিলুপ্ত হতে শুরু করে বললে কোথায় দাগাবো আমরা? প্রোফেজ। এবং সম্পূর্ণ বিলুপ্ত বললে আমরা দাগাবো প্রো মেটাফেজ। আচ্ছা, তারপর এখানে কি হয়, ক্রোমোজোম দৃশ্যমান হয়, বিভাজনের জন্য স্পিন্ডল তন্তু প্রস্তুত হতে শুরু করে। আর এখানে দেখো এখানে প্রস্তুত হতে শুরু করে, আর এই দশায় হচ্ছে তোমার সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। এটা দেয় নাই কিন্তু হবে। এখানে কি প্রস্তুত হয়? স্পিন্ডল তন্তু তন্তু স্পিন্ডল তন্তু প্রস্তুত হয়। আচ্ছা, প্রো মেটাফেজ স্পিন্ডল অ্যাপারেটাস, ও এইখানে দিচ্ছে এই যে স্পিন্ডল অ্যাপারেটাস, দেখো এখানে স্পিন্ডল অ্যাপারেটাস প্রস্তুত হতে শুরু করে। এখানে কি হয়? শুরু করে। এই জায়গাগুলো প্যাচ লাগাবে না। যদি বলে শুরু করে তাহলে কি দাগাবা? প্রোফেজ। আর স্পিন্ডল তন্তু তৈরি হয় বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয় কোন দশায়? প্রো মেটাফেজ। আচ্ছা, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে স্পিন্ডলের সাথে যুক্ত থাকে। এই যে ক্রোমোজোম তোমাদেরকে দেখাইলাম, এইটার মাঝখানের যে অংশটা, এই যে মাঝখানে যেটার দ্বারা এই 4টা ক্রোমাটিড একত্রে যুক্ত, এই মাঝখানের অংশটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার।
এই সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে কোথায়? স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে। সেটা আমরা পরবর্তীতে ছবিতে আরও দেখবো ভালো করে। তোমরা এখন আমার কথাটা একটু গুরুত্ব সহকারে শোনো, তারপরে যখন তোমাদের ছবির সাথে মিলায় মিলায় পড়াবো তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, ক্রোমোজোমের বিষুবীয় আবার এটা পুরোটা পড়াবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে এখানে দেখো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। একটা বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল কি? পৃথিবীর বিষুবীয় অঞ্চল কি? পৃথিবীর উপর দিকটা কি? উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে তুমি যদি একটা রেখা টানো পৃথিবীর মাঝ বরাবর এইরকম করে, তাহলে এটা কি হবে? এই মাঝখানে রেখাটাকে আমরা বলি বিষুবীয় রেখা, বা এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। ঠিক তেমন তোমার হচ্ছে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু কেমন হয়? স্পিন্ডল তন্তু কেমন হয়? স্পিন্ডল তন্তু এমন হয়, একটু দেখার চেষ্টা করো কোথায় লিখবো। স্পিন্ডল তন্তু এই যে এমন হয়, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল ফাইবার এমন হয়। এই যে এর যে মাঝখানের অংশটা, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। এই যে এই সেন্ট্রোমিয়ার দ্বারা, এই যে সেন্ট্রোমিয়ার মনে করো এখানে এরকম করে ক্রোমাটিডগুলো আমার যুক্ত হতে থাকে। ওকে, তারপরে এখানে আসে ক্রোমোজোম নির্দিষ্ট অবস্থানে আসে এবং বিভাজনের দিক ঠিক হয় এবং অ্যাস্টার রশ্মি তৈরি হয়, এই ধরনের কথাবার্তা তোমরা জানো। মেটাফেজ। মেটাফেজ কথাটা তোমরা মনে রাখবা সবকিছু ম দিয়ে, মতে মেটাফেজ। এখানে দেখবা যে মেটাফেজে কি হয়? সর্বাধিক খাটো হয়, সর্বাধিক খাটো হয়, সর্বাধিক খাটো হয়, খাটো এবং মোটা হয়। এই কথাটা মনে রাখবা। ক্রোমোজোম স্পিন্ডলের এই যে সর্বাধিক মোটা হয়, মতে মোটা, মতে মেটাফেজ, মেটা মোটা। আচ্ছা, এইভাবে মনে রাখবা যে মেটা মোটা। এবং ক্রোমোজোমগুলো কি হয়? বিষুবীয় অঞ্চলের মাঝখানে অবস্থান করে, মাঝখানে, মতে মেটাফেজ, মতে মাঝখানে। তাহলে মেটাফেজের মধ্যে কি কি মনে রাখতে বলেছি? একটা বলেছি এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হয়, আরেকটা বলবা এখানে মাঝখানে অবস্থান করে, মোটা আর মাঝখানে, এই দুইটা কথা মনে রাখবা মেটাফেজ দিয়ে। আচ্ছা, প্রত্যেকটি ক্রোমাটিড মেরুর দিকে মুখ করে থাকে। মেরু কোথায়? এই যে বিষুবীয় অঞ্চল, আমরা বলি না উত্তর মেরু, দক্ষিণ মেরু, নর্থ পোল, সাউথ পোল। এই যে ক্রোমাটিডগুলো কার দিকে মুখ করে থাকে? মেরুর দিকে, মেরুর দিকে। আচ্ছা, এগুলো আমরা পরে আবার পাবো। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরুর জন্য প্রস্তুত বিভাজন সমান্তরাল, এটা লাগবে না। বিভক্ত হয় অ্যানাফেজের মধ্যে কি হয়? অ্যানাফেজ বা নৃত্য দশা, নৃত্য। এখানে মনে রাখবা অ্যানা, মনে রাখবা অ্যানা একটা মেয়ে, মনে করবে অ্যানা একটা মেয়ে যে ডান্স পারে। তাহলে এখানে কি হয়? ডান্স পারে। ডান্স পারে মানে কি? অ্যানা নাচতে পারে। তো নাচলে মানুষের কি হয়? বিভিন্ন রকম হাত পা হয়। তো অ্যানার হাত পাগুলো কেমন হয়? মাঝে মাঝে সে ভি এর মতো হয়, মাঝে মাঝে সে এল এর মতো হয়, মাঝে মাঝে সে জে এর মতো হয়, মাঝে মাঝে সে আই এর মতো হয়। এই যে ভি এল জে আই এর মতো করে অ্যানা নাচতেছে, তার মানে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলোর অবস্থা এমন হয়, কোনোটা ভি আকৃতির, কোনোটা এল আকৃতির, কোনোটা জে আকৃতির, কোনোটা আই আকৃতির। এবং এই যে আকৃতির উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলোকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করছি। একটাকে বলছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এটা পরবর্তীতে অ্যানাফেজের চিত্র দেখাবো, তখন সেখানে ভালো করে তোমাদের আরও দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু সে তার থেকে বড় বিষয় হচ্ছে তোমরা মনে রাখো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো এই যে ভি এল আই জে এই আকৃতি করে লাফালাফি করে এবং কোষের দুই প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পৌঁছায়। টেলোফেজ, ক্রোমোজোম আবার লম্বা হয়। এটা হচ্ছে তোমার রিভার্স দশা শুরু হতে শুরু করে এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনর্গঠন শুরু হয়, এখান থেকে পুনর্গঠন শুরু হয়। স্পিন্ডতন্তু ভেঙে যায়, কোষ প্লেট গঠন শুরু করে, নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে। আচ্ছা, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। এখানে দেখো কোষ প্লেট, কোষ প্লেট কোথায় তৈরি হয়? এটা কিন্তু উদ্ভিদ কোষে তৈরি হয়, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্লেট তৈরি হয় না। প্রাণী কোষে একটা তোমার ফিউরোক্লিভেজ বা একটা খাঁজ তৈরি হয়, যেটার মাধ্যমে দুইটা পরে আবার সেখান থেকে কোষ ঝিল্লি তৈরি হয়, মানে দুটো কোষ ঝিল্লি, মানে দুটো কোষ আলাদা হয়ে যায় একটা আরেকটার থেকে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় আমার হচ্ছে একটা কোষ প্লেট গঠন করতে হয়। এটা কোথা থেকে হয়? এই কোষ প্লেট গঠন করতে সাহায্য করে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে ভেসিকল গঠন হয়, সেখান থেকে কোষ প্লেট তৈরি হয়, এটা মাঝ বরাবর দুটো ভাগ হয়ে যায়, তারপরে কোষ ঝিল্লি, আবার ওই দুটো কোষের চারপাশে কোষ প্রাচীর তৈরি হয়, পরবর্তীতে একটা থেকে দুইটা আলাদা কোষ তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এগুলো মিশাই, এগুলো হচ্ছে মুছি। আমরা আবার এইটা পড়বো, এই স্লাইডটা আমাদের বারবার আবার ফেরত আসতে হবে। এখন আমরা একটা একটা করে সবগুলো চিত্র দেখব,
সবগুলো চিত্র দেখবো এবং প্রত্যেকটা চিত্র দেখে দেখে আমরা ধরে ধরে বুঝবো যে আসলে এতক্ষণ আমি তোমাদেরকে যা বললাম তা আসলে চিত্রর সাথে কিভাবে মিলে। ওকে, প্রথম ধাপ আমার কি? প্রথম ধাপ হচ্ছে প্রোফেস। এই যে এই চিত্রটা কোথাকার? এটা অন্য কোথাকার চিত্র নয়, এটা তোমাদের বই থেকেই আমার তুলে দাও, এবং আমার এখানে যা যা পড়াশোনা আছে সব কিছু তোমার বইয়েরই ইনফরমেশন, আমি জাস্ট একটু গুছিয়ে লিখেছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। দেখা যায় যে পরীক্ষার আগে আচ্ছা এত সময় পাচ্ছি না, সব অধ্যায় পড়ছি, কোষ বিভাজনটা তো ছোটো, পরে পড়ার জন্য রাখছি, আপু তো কিছু স্ক্রিনশট দিয়েছে বা আপুর তো হচ্ছে ওখানে নোট থেকে আমি কিছু স্ক্রিনশট নিয়েছি, ওগুলো একবার চোখ বুলাই যায়। অন্তত সময় না পাইলেও আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা মাইটোসিসের যে ছকটা সেটা অবশ্যই একবার করে চোখ বুলায় যাবে। ওকে, এখন আমার এখানে দেখো প্রোফেজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ওখানে পানি বিয়োজন হতে শুরু করে বা জল বিয়োজন বলতে যেটা বোঝায় পানি বিয়োজন হতে, তাহলে পানি বিয়োজন হতে শুরু করতে কি হবে? দেখো প্রথম অবস্থায় ক্রোমোজোমগুলো কেমন করে আছে? পেঁচানো পেঁচানো পেঁচানো, এখানে কোনো সুগঠিত গঠন তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো এখানে নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন আছে। কিন্তু পরবর্তীতে দেখো এই যে নিউক্লিয় পর্দা, এখন দেখো ওই চিত্রটা থেকে এই চিত্রটাতে ক্রোমোজোমগুলো কিন্তু একটু একটু স্পষ্ট, এবং এইটাতে আরো বেশি স্পষ্ট। দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট আকার, এই যে এমন হয়ে এমন 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 করে একটা নির্দিষ্ট আকার বোঝা যাচ্ছে। এই যে দেখো একটা ক্রোমোজোমের যে মাঝখানের অংশটা, এটা কি বলছি আমি? সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার, এই যে এই ক্রোমোজোমের মাঝখানের অংশটা। আচ্ছা, এবং ক্রোমাটিড, এই যে এই অংশগুলো, এখানে তো চিত্রতে তোমাদের বইয়ে ওরকম ভালো করে বোঝা যাচ্ছে না, এই যে এই অংশগুলো, এটাকে আমরা বলছি ক্রোমাটিড। তাহলে প্রোফেসের অবস্থায় আমরা যেটা পেয়েছিলাম যে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করবে, এবং এই যে দেখো এখান থেকে এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন অনেক হালকা হয়ে গেছে। এটা তো বইয়ের চিত্র অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খাতায় তোমরা জিজ্ঞেস করতে পারো যে আপু পরীক্ষার খাতায় কিভাবে দেখো, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? পরীক্ষার খাতায় কিছুই না, এখানে জাস্ট পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দেবে এবং পেন্সিল দিয়ে এখানে হালকা করে দেবে নিউক্লিয়ার পর্দাটা, তাহলে বুঝতে হবে যে হচ্ছে এখানকার থেকে এখানে হালকা হয়ে গেছে। এবং নিউক্লিওলাসটাও সেম, এখানে একটু ডার্ক করে এরকম করে দেবে আর এখানে হচ্ছে একটু হালকা করে দেবে, মনে করে এমন 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 করে। ওকে, আমার তো এটা হচ্ছে পেন, বোর্ড পেন, তো এটা দিয়ে হচ্ছে না, তোমাদের পেন্সিলের ক্ষেত্রে তোমরা একটু জিনিসটা স্কেচ করে করতে। এবং প্রাণী কোষও সেম, দেখো প্রথমে ক্রোমাটিনগুলো কী অবস্থায় ছিল এবং পরবর্তীতে এই যে এটা সুন্দর মতো একটা ফ্লাওয়ারিশ শেপ গঠন হয়েছে এখানে তোমরা। এবং চিত্র শুধুমাত্র এরকম করে গোল গোল করে এঁকে রেখে দেবে না, এই যে নামকরণগুলো যেভাবে আছে বইয়ে সেভাবে আঁকার চেষ্টা করবে, এবং এটা কোনো কঠিন না। এখানে যদি কেউ বলো চিত্র আঁকতে পারি না, এখানে আসলে এই কথাটা লজিক্যাল না। ওকে, নেক্সট আমার আসলো কি? প্রো মেটাফেস। এটাও তোমাদের বইয়ের চিত্র। প্রো মেটাফেসে আমরা কি পাইছি? স্পিন্ডল তন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যায়, সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এই দেখো স্পিন্ডল তন্তু, এবং স্পিন্ডল তন্তুর বিষুবীয় অঞ্চল কোনটা? এইটা, যেখানে আমার ক্রোমোজোমগুলো আসতে শুরু করে কেবল। এই যে দেখো বিষুবীয় অঞ্চল। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়েছে? সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে, এই রশ্মির মাধ্যমে এই রশ্মিগুলো বিচ্ছুরিত হচ্ছে, এই রশ্মি থেকে আবার দুই প্রান্তে আমার এমন এমন করে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, যেটাই খুশি বলতে পারো। এবং এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত, এখানে ডট 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 দিয়ে বুঝাইছি লুপ্ত প্রায়। ওকে, স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোম। এখানে আসলে আমরা এখন দেখি আমাদের প্রিভিয়াস স্লাইডে কি কথা বলা আছে। এই যে দেখো স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে সাথে যুক্ত হতে থাকে, মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, বিষুবীয় অঞ্চলে আসতে শুরু করে। এই যে অ্যাস্টার রে, যেটা রশ্মি, যেটা আমরা প্রাণীকোষে দেখেছি, নির্দিষ্ট অবস্থানে আসে। ওকে, নেক্সট এবার আসলাম আমরা মেটাফেস। মেটাফেসকে কি দিয়ে মনে রাখতে বলেছিলাম? মতে মেটাফেস, মতে মধ্য মানে কি? এখানে ক্রোমোজোমগুলো তোমার যেটা স্পিন্ডল ফাইবার সেটার মাঝখানে আসতে শুরু করে। মতে মধ্য দিয়ে কি? কার মধ্য? স্পিন্ডল যন্ত্রের মধ্য। এবং আরেকটা দিয়ে কি বলেছিলাম? মোটা মানে কিসের ক্ষেত্রে মোটা মানে হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো অবস্থায় থাকে। ওকে, এই যে দেখো ক্রোমোজোমগুলো আগের চিত্র দেখো, আগের চিত্র থেকে এই চিত্রে তোমার ক্রোমোজোমগুলো বেশি স্পষ্ট, সর্বাধিক মোটা, খাটো, এবং এগুলো কোথায় আছে? আমার এই যে বিষুবীয় অঞ্চল, এবং এখানে আরেকটা কথা বলা ছিল যে আমার ক্রোমাটিডগুলো মেরুমুখী হয়ে থাকে। মেরুমুখী বলতে কি? এই যে মেরু, এটা আমার নর্থ পোল সাউথ পোল, এই যে দেখো ক্রোমাটিডগুলো
ওই দিকে আর এই দিকে, এগুলো কিন্তু এই দিকে নাই বা এই দিকে নাই, এগুলো কেমন করে আছে মেরুমুখী। এবং এই যে স্পিন্ডল ফাইবারের সাথে যেটা দিয়ে যুক্ত আমার ক্রোমোজোমগুলো, সেটাকে আমি মাঝখানে জায়গাটাকে কি বলছি, সেন্ট্রোমিয়ার। দেখো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, এই কথাগুলো তোমরা জানো কিন্তু তবুও একটু মনোযোগ দিয়ে শুনলে দেখা যাবে তোমরা আর ভুল করবে না। ওকে, অ্যানাফেজ কি বলেছিলাম, অ্যানা একটা মেয়ে যে কি করতে পারে, ডান্স করতে পারে। কিভাবে ডান্স করতে পারে, VLIJ, ভিতে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক। আমার কথাটা বুঝো, অ্যাক্রোসেন্ট্রিক। সেন্ট্রিক মানে কি, কেন্দ্র। তার মানে এই যে কেন্দ্রটা দেখো এখানে সেন্ট্রোমিয়ার, কেন্দ্রে কে থাকে, সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ার বাদে বাকিটা ভি শেপ, তাহলে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এবং সেন্ট্রোমিয়ারটা এখানে, তাহলে এটা কি হচ্ছে, এল, তাহলে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এখানে হচ্ছে এটা কি করলাম, এটা হচ্ছে আমার ভিটা, এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। সরি, এটা হচ্ছে ভুল বলেছি আমি প্রথমেই। তো এখানে হচ্ছে যে সেন্ট্রিক বলতে আমরা কি বোঝাচ্ছি, সেন্ট্রোমিয়ারটা কোথায়, সেন্ট্রিক মানে কি, সেন্টার থেকে আসছে কথাটা সেন্ট্রিক, এবং সেন্টারে আমার কি থাকে, সেন্ট্রোমিয়ারটা আমার কোথায় থাকতেছে তার উপর ভিত্তি করে আমার কি হবে, অ্যানাফেজ দশায় গঠনগুলো কেমন হবে, একটার সাথে আরেকটা, মানে একটা ক্রোমোজোমগুলো, ক্রোমাটিডগুলো কীভাবে বিন্যস্ত থাকবে, তো এইটার উপর ভিত্তি করে আমার অ্যানাফেজ দশায় এই 4টা দশা দেখা যায়। এই 4টা দশা কি বলছি আমি, সেন্ট্রিক, মেটাসেন্ট্রিক কোথা থেকে এসেছে, সেন্টার থেকে। সেন্টারে কে থাকে, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার তার কোথায় অবস্থিত, এটার উপর ভিত্তি করে তার গঠনগুলো হয়। তাহলে এটা মেটাসেন্ট্রিক, এটাকে আমরা বলছি সাবমেটাসেন্ট্রিক। এই যে আমার মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক মনে থাকতো, আমি যখন তোমাদের মতো ছিলাম আমার প্যাচ লাগতো অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিকে। তো এটা হচ্ছে যে আকৃতি, আমি অ্যাক্রো না বলে বলতাম জ্যাক্রো বলতাম, জ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই যে দশা, এই 4টা দশায় এটা হচ্ছে আমার অ্যানাফেজ দশায় হয়। এবং এই দশার পরেই কিন্তু কি হয়, এই যে দেখো ক্রোমোজোমগুলো দুটি মাঝ বরাবর বিভক্ত হয়ে দেখো অপর প্রান্তে চলে যেতে শুরু করে। কিন্তু এই অপত্য ক্রোমোজোমগুলো যখন চলে যাচ্ছে 2 প্রান্তে, তখন আমার গঠনটা দেখো তো, তখন কি হচ্ছে, আর ক্রোমাটিডগুলো মেরুমুখী আছে, তখন সেন্ট্রোমিয়ার হয়ে যায় মেরুমুখী এবং ক্রোমোজোম হয়ে যায় মেরু বিমুখী। দেখো কি হইলো, এটা আমার 2 পাশে চলা শুরু করলো স্পিন্ডল ফাইবার ধরে, এটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার কিসের মুখে থাকলো, মেরুমুখী, এবং ক্রোমোজোমগুলো হয়ে গেল আমার মেরু বিমুখী। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এই পাশে যায়, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এখানে। দেখো এখানে 4টা ছিল, 4টা থেকে কয়টা হচ্ছে, 8টা। এখানে কিন্তু ঠিক 8টাই হবে, কারণ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে কি ছিল আমার, 2n থেকে 2n মানে সমগুণ সম্পন্ন, পরবর্তীতে আরও সমসংখ্যক ক্রোমোজোম তৈরি হবে। আচ্ছা, এবার আমরা আসলাম টেলোফেজ। সর্বশেষ দশা, এরপরে আমার শুরু হয়ে যাবে এখান থেকে আমার ক্যারিওকাইনেসিস। ভুলে গেলে কিন্তু হবে না, এটা আমার কিসের বিভাজন চলছে, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটার পরবর্তীতে আমাদের যে পর্যায়ে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে আমার কি হচ্ছে, এইখান থেকে আমার কিন্তু ক্যারিওকাইনেসিস, মাইটোসিস পর্যায়ে শেষ। তাহলে সর্বশেষ দশা কোনটা, টেলোফেজ। এটা মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, মাইটোসিস বিভাজনের সর্বশেষ দশা কোনটা, তখন মনে রাখতে হবে এটা টেলোফেজ। আমরা আবার মানে এগুলো আমরা জানি, কিন্তু আমাদের দেখা যায় যে প্যাচ লাগে যায় যে টেলোফেজ না অ্যানাফেজটা মনে হয় সর্বশেষ ছিল, এইসব প্যাচ লাগে। আচ্ছা, এই যে এই দশায় কি হয়, সম্পূর্ণ 2টা কোষে আমার তৈরি হয়ে গেছে। এই যে উদ্ভিদ কোষে এটা কি তৈরি হচ্ছে, কোষ প্লেট। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ক্ষুদ্র ভেসিকল তৈরি হয়, সেটা থেকে কোষ প্লেট। এই কোষ প্লেটটা বিভক্ত করে দিবে আমার, এটা একটা কোষ হয়ে যাবে, এটা একটা কোষ। তারপরে সেখান দিয়ে আমার কোষ ঝিল্লি, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হয়। প্রাণী কোষে তো কোষ প্রাচীর নেই আমরা জানি, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, একটা মাঝখান দিয়ে ক্লিভেজ তৈরি হবে, এইরকম ক্লিভেজ। এই ক্লিভেজটা ভাগ হইতে
দুই পাশে দুইটা কোষ হয়ে যাবে কোষ ঝিল্লি সহ। দেখো এখানে কি লুপ্তপ্রায় স্পিন্ডতন্তু, স্পিন্ডতন্তুর কাজ শেষ, স্পিন্ডতন্তুর কাজই ছিল আমার কি কোষটাকে বিভক্ত করে দেবে। এখন কোষ বিভক্ত করা শেষ, তো স্পিন্ডতন্তুর কাজ শেষ, অপত্য নিউক্লিয়াস হয়ে যাবে, কোষ প্লেট, এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, ক্রোমোজোম উভয় কোষেই থাকবে, নিউক্লিওলাস হচ্ছে আবার নতুন করে তৈরি হবে। দেখো এটা ডার্ক হয়ে গেছে, ডার্ক, নিউক্লিওলাসটা ডার্ক হয়ে গেছে এবং নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হবে। ওকে, এইবার আসি আমরা সাইটোকাইনেসিস। এতক্ষণ ধরে আমরা কি পড়লাম? ক্যারিওকাইনেসিস। এবার আসলাম আমরা সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস বিভাজনের মাধ্যমে আমাদের মাইটোসিস পর্যায়টা শেষ হবে। তাহলে সাইটোকাইনেসিস মানে কি আমার? এটা হচ্ছে আমার সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে এখানে দেখো আমার এখানে হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়, কোষ ঝিল্লির মধ্যভাগে গর্ত তৈরি করে, কোষকে দুই ভাগে ভাগ করে ফেলে এবং অর্গানেল, অর্গানেল মানে হচ্ছে কোষের মধ্যে বাদবাকি যে অঙ্গগুলো আছে যেমন হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার নিউক্লিওলাস, বাকি যা আছে গলগি বডি, সব কিছুকে সমান ভাগে ভাগ করে ফেলে। দুটি সম্পূর্ণ ডিপ্লয়েড অপত্য, কারণ মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? 2n সংখ্যক কোষে হয়। ডিপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়, প্রতিটি কোষ সম্পূর্ণ কার্যক্ষম এবং স্বতন্ত্র। স্বতন্ত্র কথাটার অর্থ কি? প্রতিটি কোষ সম্পূর্ণ কার্যক্ষম বুঝলাম, স্বতন্ত্র মানে কি? মানে হচ্ছে ও আবার পরবর্তীতে আরেকটা কোষের জন্ম দিতে সক্ষম এবং তারা প্রত্যেকেই বিভাজিত হওয়ার পরে স্বতন্ত্র, মানে মাতৃকোষ থেকে যে বৈশিষ্ট্যটা পেল সমস্ত বৈশিষ্ট্য নিয়ে সে আবার স্বতন্ত্র একটা কোষ, যেটা পরবর্তীতে আবার কিসে পরিণত হবে? একটা মাতৃকোষে পরিণত হবে। আবার সেখান থেকে আবার দেখা যাবে অন্য কোষ তৈরি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এভাবেই বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে উদ্ভিদ কোষে কি হয়? কোষ প্লেট তৈরি হয়, যেটা আমরা পড়েছি। এই যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি থেকে কোষ প্লেট গঠনের পরে কোষ ঝিল্লি তৈরি হয়। কোষ দুটি আলাদা হয়ে যায়, নতুন কোষ ঝিল্লি তৈরি হয়। প্রাণী কোষে কি? এই যে ফিউরো ফর্মেশন বা একটা ক্লিভেজ ফিউরো হয়। এখানে হচ্ছে কোষ ঝিল্লির মধ্যবর্তী স্থানে ইনওয়ার্ড কন্ট্রাকশন, মানে একটা ওই যে খাঁজটা তৈরি হয় ওখানে একটা কন্ট্রাকশন মানে কি একটা সংকোচনের মাধ্যমে খাঁজটা তৈরি হয় এবং তারপরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কোষ প্লাজম সমানভাবে বিতরণ হয়, দুইটি অপত্য কোষ তৈরি হয়। এই ছিল আমাদের সাইটোপ্লাজমের কথাবার্তা। আচ্ছা, এখানে মাইটোসিসের যে গুরুত্ব তোমাদের বইয়ে অনেক, একটা পেজের মধ্যে অনেক ভাস্ট করে দেওয়া আছে, আমি সেগুলোকে খুব সংক্ষিপ্তভাবে নিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট দিতে পারো। মাইটোসিসের গুরুত্ব অনেক সময় ঘ নাম্বার প্রশ্নে আসে, দেখা যায় ব্যাখ্যা করতে, এপাশে বর্ণনা তোমরা লিখতে পারবে, কিন্তু এগুলো পয়েন্ট পয়েন্ট করে দিলে টিচারের একটু দেখতে সুবিধা হয় এবং তোমার খাতাটা বেশ গোছালোভাবে লেখা যায়। তো তুমি এভাবে এটা দিতে পারো, তুমি এটা হচ্ছে পরবর্তীতে পরীক্ষার খাতায় তুমি এই জিনিসটাই তোমার মনের মতো করে ব্যাখ্যা করতে পারো, যেখানে মূল মূল জিনিসগুলো আছে। যে দেহের বৃদ্ধি, মাইটোসিস কোষ বিভাজনের কাজ কি? মাইটোসিস কোষ বিভাজনের কাজই হচ্ছে আমার সমীকরণিক হারে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এমন করে কোষ বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হয়? কোষ সংখ্যা বৃদ্ধি পায় আর কি। তাহলে এখানে মাইটোসিসের ফলে কোষ বিভাজন হয়, কোষটা বিভাজন তো অবশ্যই হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে, বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। কার? বহুকোষী জীবের। একটি জাইগোট কোষ থেকে অসংখ্য কোষের সৃষ্টি হয়। আচ্ছা, দেহের সংখ্যা বৃদ্ধি, সেল নাম্বার ইনক্রিজ, কোষ বিভাজনের দ্রুত বৃদ্ধি পায়। পুষ্টি থাকলে একটা যদি সুস্থ সবল কোষ হয় তাহলে 40 থেকে 50 দিনে মানবদেহের প্রয়োজনীয় কোষ সংখ্যা তৈরি হয়ে যেতে পারে। ক্ষত, মনে করো তোমার একটা জায়গায় ক্ষত হয়েছে, কোনো একটা কারণে এখানে গর্ত হয়ে গেছে বা ক্ষত হয়ে গেছে, কোথাও ইনজিওর্ড হয়েছে, ওইখানকার কোষগুলো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তাহলে ওই কোষগুলো কি হবে? তোমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। এই যে আবার নতুন করে তৈরি হবে, এটা কিভাবে তৈরি হবে? একটা কোষ থেকে আবার দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে তো কোষ সংখ্যা বৃদ্ধি পেতে হবে। কোষ সংখ্যা বৃদ্ধি পেলে তোমার ওই জায়গাটার বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে মানে কি হবে? আলটিমেটলি ক্ষতপূরণ হবে। তো এই যে ক্ষতের পুনঃস্থাপন বা টিস্যু রিপেয়ার, এটা কি করে? মাইটোসিস কোষ বিভাজন। ওকে, বংশবৃদ্ধি এবং অঙ্গজ প্রজনন, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মনে রাখবা, যারা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অঙ্গজ প্রজনন, প্রজনন দেখলেই আমরা অনেক সময় মিওসিস দাগাই দিই সবাই, কিন্তু এখানে অ্যাসেক্সুয়াল প্রজনন বা অর্গান ফর্মেশনের ক্ষেত্রে কি হবে? অঙ্গজ প্রজননের ক্ষেত্রে কোনটা রাখে? মাইটোসিস। আচ্ছা, জীবজগতের স্থিতিশীলতা, জীবজগতের স্থিতিশীলতা, স্থিতিশীলতা বলতে কি বোঝায়? স্থিতিশীলতা রক্ষা করে। স্থিতিশীলতা বলতে কি বোঝায়? মনে করো একটা মানুষের জাইগোট, মানুষের তোমার বৃদ্ধি, তুমি যে এত বড় একটা হিউম্যান বডিতে পরিণত হইছো, এটা কিভাবে? এটা কোথা থেকে শুরু? এটা সূত্রপাত কোথা থেকে? একটু চিন্তা করো। অবশ্যই জাইগোট থেকে। এখন এই জাইগোট থেকে
জাইগোট কি, একটা পুং এবং একটা স্ত্রীর দুইটা গ্যামেটের মিলনের ফলে যে প্রথম 2n বা ডিপ্লয়েড যে কোষটা সেটাই হচ্ছে আমার জাইগোট। এই জাইগোট পরবর্তীতে বিভাজিত হতে হতে একটা পূর্ণাঙ্গ দেহ গঠন করে। তাহলে এই তুমি যে জাইগোট কার, 2n তোমারও, একটা গরুরও, একটা ছাগলেরও, মানে যে কারো, কিন্তু এই 2n বিভাজিত হয়ে মানুষের জাইগোট থেকে সৃষ্ট দেহ পরবর্তীতে মানুষের মতোই হচ্ছে, এবং গরু ছাগলের দেহ থেকে সৃষ্ট যে জাইগোট সেটা থেকে পরবর্তীতে কি হচ্ছে, গরুর মতো বা ছাগলের মতো, সাপের মতো, মানে যেই প্রাণীর জাইগোট সেই প্রাণীর মতোই একটা আকৃতি তৈরি হচ্ছে। এটা কার ফলে তৈরি হচ্ছে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করছে কে? এখন মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তো আমার একটা থেকে দুইটা থেকে চারটা বিভাজিত হচ্ছে, কিন্তু আমাকে যে ওই জাইগোটটা থেকে মানুষই গঠিত হবে এটা কে নিয়ন্ত্রণ করছে? এটা নিয়ন্ত্রণ করছে আমার মাইটোসিস কোষ বিভাজন, যেটাকে বলছে আমার জেনেটিক স্ট্যাবিলিটি। মানে আমার জিনগত বৈশিষ্ট্য আমি যা পেয়েছি আমার হচ্ছে প্যারেন্টাল সেল থেকে, সেটা নিয়েই আমি আবার কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এই যে দেখো, অপত্য ক্রোমোজোমের সংখ্যা একই থাকে। প্রত্যেকটা প্রাণীর কিন্তু ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, আমরা জানি। মানুষের কতগুলো? মানুষের হচ্ছে 23 জোড়া, তার মধ্যে হচ্ছে তোমার 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম, 1 জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম বা হচ্ছে তোমার গ্যামেটিক ক্রোমোজোম, এটা আলাদা কথা। কিন্তু এরকম কিন্তু প্রত্যেকটা প্রাণীর ক্রোমোজোম সংখ্যার ভেরিয়েশন আছে। এই যে ক্রোমোজোম সংখ্যার ভেরিয়েশনটা, এটা যে হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করছে, এটা কে নিয়ন্ত্রণ করছে? মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, নিয়ন্ত্রিত বিভাজন এবং ক্যান্সার। ক্যান্সার কখন হয়? মনে করো তোমার কোষটা বৃদ্ধি হওয়ার কথা কি একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, কিন্তু এটা যদি বৃদ্ধিটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন একটা পর্যায়ে কি হয়, কোষের যে তোমার স্বাভাবিক সাইকেলটাই, যে মাইটোসিস কোষ বিভাজনের সমীকরণিক বা ইকুয়েশনাল হারে যে আমার যেটা বাড়ছে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে নষ্ট হয়ে গেলে তখন কি হবে, একটা পর্যায়ে সেটা টিউমার, তারপর সেটা ক্যান্সারে পরিণত হয়। দেখো, স্বাভাবিকভাবে কোষ বিভাজন নিয়ন্ত্রিতই থাকে, কিন্তু নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায় তখন অস্বাভাবিক বিভাজন হয়, যেটাকে বলে টিউমার এবং অথবা ক্যান্সার। তাহলে উদাহরণ হচ্ছে কি, HPV মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 প্রোটিন কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট করে। এই ছিল তোমাদের মায়োসিস সংক্রান্ত কথাবার্তা। মাইটোসিস সংক্রান্ত কথাবার্তা। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে আমার মিওসিস। মিওসিসে কি হয়? মিওসিস হলো এমন কোষ বিভাজন যেখানে জেনেটিক বৈচিত্র্য নিশ্চিত করে এবং প্রতিটি নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মূল কোষের অর্ধেক হয়ে যায়। এটা আমরা অলরেডি পড়েছি, 2n থেকে কি হয়ে যাবে, n হয়ে যাবে। তাহলে নতুন 4টি কোষ তৈরি হবে, এটা অলরেডি আমরা এর আগেও পড়েছি। জনন কোষের মধ্যে ঘটে অবশ্যই, কিন্তু আমরা পড়েছি অঙ্গজ প্রজনন যদি বলে তাহলে তখন সেটা কি হবে, মাইটোসিস। এটা মনে রাখবা, জনন কোষে বেসিক্যালি কি হয়, মিওসিস হয়, কিন্তু যদি বলে অঙ্গজ প্রজনন তখন সেটা মাইটোসিস। ক্রোমোজোম সংখ্যা মূল কোষের অর্ধেক হয়ে যায়। এই যে হ্যাপ্লয়েড মানে কি, n, প্রজনন এবং জেনেটিক বৈচিত্র্য তৈরি করা। ওকে, হচ্ছে আমার মিওসিসের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার কি, মিওসিস বিভাজন। এটা মিওসিস 1, এটা মিওসিস 2। মিওসিস 2টা একদম সেম মাইটোসিসের মতো। কিসের মতো এটা? মাইটোসিসের মতো। মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম, কিন্তু মিওসিস 1 কি হয়ে যাচ্ছে, আমার জিনিসটা রিডাকশন হয়ে যাচ্ছে। এখন এই যে এটা রিডাকশন হচ্ছে, এটার কাজ কি? এই যে দেখো, জনন মাতৃকোষ, এটা একটা জনন মাতৃকোষ, মনে করো এটা একটা পুং এবং এটা একটা স্ত্রী। আচ্ছা, এবং এটা একটা পুংকোষ। এখান থেকে বিভাজিত হয়ে কি হলো, n হলো, এই n হলো। পরবর্তীতে কি হবে, তাদের দুইজনের মিলিত হয়ে তো একটা হচ্ছে নতুন জাইগোট তৈরি হলো। প্রথম যে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এইটার মিলনের ফলে যে কোষটা তৈরি হলো এটাকে আমরা কি বলছি, জাইগোট। এই যে জাইগোট তৈরি, এই জাইগোট থেকে তুমি আমি আমাদের সবার সৃষ্টি। এই জাইগোট থেকে মনে করো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে বিভাজিত হতে থাকবে কোষ। তো এইভাবে পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার কিভাবে বিভাজিত হবে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হওয়ার পরে ওটা একটা পূর্ণাঙ্গ প্রাণী দেহে বা যেই জীব সেই দেহে পরিণত হবে। তো এইটা হচ্ছে আমার মিওসিস কোষ বিভাজনের উদ্দেশ্য, যে এই যে হ্রাসমূলক কোষ বিভাজন সেটা আমার কেন। এখন যদি দেখো, মনে করো এটা না হতো, এই হ্রাসমূলকটা আমার না হলে আমার কি ক্ষতি হতো, কি ক্ষতি হতো যদি আমার মাইটোসিসের মধ্যে মিওসিস হতো, কি হতো দেখো। এই যে এইটা যদি না হতো, এখানে কি হতো, 2n থাকতো, এরা 2n থাকতো, 2n।
এই 2n এখানে কি হতো 2n সেম সেম থাকতো 2n আর 2n এখানে কি হয়ে যেত 4n তোমার হাত কয়টা দুইটা এই যে মাতৃকোষ জনন মাতৃকোষ মানে তোমার মা বা তোমার বাবা বা তোমার মা এদের বৈশিষ্ট্য এখানে আছে বলেই কিন্তু দেখো এদের ক্রোমোজোম সংখ্যা তোমার ক্রোমোজোম সংখ্যা সেম 2n কিন্তু যদি এটা না হতো এটা 2n থাকতো তুমি তো 4n হয়ে যেত দেখা যাচ্ছে তোমার বাবার হাত 4টা তোমার বাবার হাত 2টা তোমার হাত হয়ে যেত 4টা তোমার থেকে আবার যে বাচ্চা তার হাত হচ্ছে 8টা তো এইভাবে কি হইতো আমাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যেত তো এই স্থিতি মানে সরি এই প্রজাতিগত বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমার কি করা হয় বা এই জীবের যে বৈচিত্র্যটা এই বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমার এই যে হ্রাসমূলকটা এই রিডাকশনটা দরকার এই 2n থেকে n বুঝতে পেরেছো তাহলে কেন আমার এটা দরকার ওকে নেক্সট এখন আমি চলে যাই মিওসিস এই যে মিওসিস সম্পর্কিত যা যা কথাবার্তা বলছে এখন আমরা একটু দেখি যে কি বলছে মাতৃকোষ দেখো ডিপ্লয়েড প্যারেন্ট সেল জননকোষের প্রস্তুতি 2n ক্রোমোজোম সংখ্যা কোষ বিভাজনের প্রস্তুতি মাতৃকোষটা কেমন থাকে 2n এটা আমরা জানি মিওসিস 1 মিওসিস 1 এর ক্ষেত্রে কি হয় প্রথম মিওটিক বিভাজন যেটাই হইতেছে আমার হ্রাসমূলক বিভাজন হ্রাসের মধ্যে কি হয় হ্রাস হয়েছে হ্রাস হয়ে কি হয় 2n থেকে আমার n হয়ে যায় এই যে 2n থেকে n ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় ক্রোমোজোমের বৈচিত্র্য তৈরি হয় হ্রাসমূলক বিভাজন তৈরি হয় ক্লিয়ার এগুলো সব কথাবার্তা বলেছে এখন জাস্ট মিলায় নাও প্রথম বিভাজনের ফলে কি হয় প্রথম বিভাজনের ফলে দুইটা অপত্য কোষ তৈরি হয় n সংখ্যক কোষ তৈরি প্রতি কোষে হ্যাপ্লয়েড বৈশিষ্ট্য কিন্তু আগে কি ছিল ডিপ্লয়েড ছিল ওকে মিওসিস 2 এটা হচ্ছে দ্বিতীয় মাইটোটিক বিভাজন এটা চূড়ান্ত ফলাফল দেখো n থেকে n সমবিভাজন এটাকে মাইটোসিসের মতো এটা বিভাজিত হয় এসব কথাবার্তা বলা হয়েছে মিওসিস বিভাজনের ফল এখানে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম ধারণ করে এই মাতৃকোষ এই যে দেখো এটা আবার তোমাদের প্রশ্নের একই মানে মাথা ঘুরে মনে হয় যে আল্লাহ কি দেখো তোমাদের যদি বলা হয় মিওসিস 2 তে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত সংখ্যক ক্রোমোজোম থাকে মিওসিস 2 তে তোমরা কি দাও মিওসিস 2 মনে করো যে n আচ্ছা এই তো না মাতৃকোষ কোনটা এই যে 2n মাতৃকোষ কোনটা 2n তাহলে কত থাকে n থাকে তার মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক ক্রোমোজোম ধারণ করে কখনোই মাতৃকোষ তোমরা ভাবো আল্লাহ মিওসিস 2 তে তো হইতেছে n থেকে আসে না কিন্তু মাতৃকোষ যদি বলে তাহলে মাতৃকোষের কত 2n থেকে n ওকে যৌন জনন এবং বৈশিষ্ট্য সংরক্ষণ n বা 2n সম্পর্ক যেটা আমরা বলছি পুংজ স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট পূর্ণ সংখ্যক ক্রোমোজোম থাকে জীবের ক্রোমোজোম সংখ্যা স্থিতিশীল রাখে শেষ এটা হচ্ছে আমার মিওসিস বিভাজন এখন দেখা যাক মিনিট এই যে যেটা বলেছিলাম মিওসিস মিনিট কোনটা মিনিট হচ্ছে এই যে এটা দেখো মিওসিস কোষে নিউক্লিয়াস মিনিট মানে কি মিওসিস মিওসিস নিতে নিউক্লিয়াস টতে 2 মানে কি দুইবার বিভাজন হয় মিওসিস কোষে নিউক্লিয়াসের বিভাজন দুইবার ক্রোমোজোমের বিভাজন হয় একবার ওকে এটা হচ্ছে পরে মিওসিস কোষে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় প্রথম বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় হ্রাসমূলক বিভাজন এবং দ্বিতীয়টা হইতেছে কি অপরিবর্তিত থাকে সমবিভাজন এটি একটি মাতৃকোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় এগুলো আমরা দেখেছি মিওসিস প্রধানত গ্যামেট সৃষ্টির জন্য তৈরি হয় পুংজ স্ত্রী জনন কোষ থেকে এবং যৌন জননের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা স্থিতিশীল রাখা হয় এই যে ক্রোমোজোম সংখ্যা স্থিতিশীল বলে আমরা কি বলবো মিওসিস কোষ বিভাজন ওকে নেক্সট মিওসিস সম্পর্কে তোমার বইয়ে আরো কিছু কথাবার্তা আছে একদম সবার শেষ পেজে বইয়ের মানে অধ্যায়ের দেখা যায় তোমাদের কিছু অনেক গ্রস কথাবার্তা লেখা আছে যে আল্লাহ কি মানে এত মানে অনেক ইনফরমেটিভ কিন্তু আবার অনেক মানে মনে হচ্ছে এত প্যাঁচা এই স্টুডেন্টরা দেখা যায় পড়তে চায় না তো তোমরা যারা পড়তে চাও না তোমরা যারা কিন্তু তোমরা পড়তে হবে তাই তোমাদেরকে পড়ানোর জন্য আমি হচ্ছে এটা এনেছি এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে এরপরে হচ্ছে এইটা থেকে তোমাদের প্রশ্ন আসে দেখুন ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন এবং নতুন প্রজাতি মাঝে মাঝে হঠাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় নতুন প্রজাতি উদ্ভব হতে পারে এখন দেখো আমার যদি দেখা যায় যে মানে আমার থেকে যে মানে বা তোমার থেকে বা একটা জীবদেহ থেকে একটা জীব থেকে যদি পরবর্তী প্রজন্মে দেখা যায় যে কোনোভাবে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে ওই যে বললাম যে তোমার ব্যতিক্রম হয়ে গেছে তখন কি দেখা যাবে যে অন্য জীব তৈরি হয়ে যাবে কারণ মানুষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সে তো আর মানুষ থাকবে না প্রত্যেকটা জীবের এবং প্রত্যেকটা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা কিন্তু ফিক্সড
তো এইটা যদি না হয় তাহলে নতুন প্রজাতি উদ্ভব হয়ে যাবে। আর নতুন প্রজাতি উদ্ভব যেমন হচ্ছে এখানে দেখো জেনোপাস ট্রপিক্যালিস বা জেনোপাস লিভিস, এটা কি দুইটা আলুর উদ্ভিদ ব্যাং, এটা হচ্ছে কি তোমার দুইটা ব্যাঙের নাম। আর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর বিভিন্ন নতুন জাত উদ্ভাবন করা হয়। ওকে, কৃষি ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উদ্ভিদের দ্বিগুণ ক্রোমোজোম জাত বড় হয়ে যায়, তাই খাদ্য উৎপাদনে সহায়ক করে, যেমন আলু, শাকসবজি, ফলমূল, এগুলো জিনগত বৈচিত্র্য মিয়োসিসের মাধ্যমে জিন পুনর্বিন্যাস ঘটে, যৌন প্রজননকারী সব জীব। আচ্ছা, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, দেখা যায় যে একটা প্রজাতি মনে করো পরিবেশে খাপ খাওয়াতে পারতেছে না, ও তখন কি করে, ওর ক্রোমোজোমের জিনিসটা চেঞ্জ করে ফেলে, ওর বিভাজনটা চেঞ্জ করে ফেলে, এটা প্রকৃতিগতভাবে হয়ে যায়। তখন দেখা যায় যে হচ্ছে ও তখন পরিবেশের সাথে পরবর্তীতে খাপ খাওয়াতে পারতেছে, তখন এভাবে বেঁচে থাকে, পরিবেশে বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করতে একটা জীব করতে পারে, প্রজাতি টিকে থাকে। এটা মানুষের হয় না, মানুষের নর্মালি হয় না, অন্যান্য জীবের ক্ষেত্রে এসব দেখা যায়। মিয়োসিস জিনগত বৈচিত্র্য তৈরি করে, প্রাকৃতিক বিভাজন। আচ্ছা, এটা হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট, কিন্তু এই যে প্রথমে এইটা জেনোপাস ট্রপিক্যালিস আর জেনোপাস লিভিস, এই দুটো ব্যাং আর আলুর বিভিন্ন জাত, এইটা বেশি গুরুত্বপূর্ণ। তবুও যদি মিয়োসিসের গুরুত্ব আসে তোমরা এই সব কথাবার্তা লিখে দিতে পারো। ওকে, মিয়োসিস ও মাইটোসিসের পার্থক্য এটা আসে, এখানে আসলে বলার কিছু নাই, তোমাদেরকে এখানকার মধ্যে সবই পড়াই ফেলছি অলরেডি। তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেন পরীক্ষায় আসলে তোমরা এইভাবেই তুলে দিলেই হবে। এবং যখন কোনো পার্থক্য আসবে মনে করবে সাদৃশ্য বৈসাদৃশ্য হবে, ছক আকারে লেখার চেষ্টা করবে। ছক আকারে লিখলে হবে কি, টিচারেরও দেখতে সুবিধা, বাহ গুছাই গুছাই লিখছে। আর প্যারা প্যারা করে লিখলে আসলে পড়তে একটু বিরক্তই লাগে। মানে তুমি নিজেও চিন্তা করো যে এইভাবে একটা পেজে কেউ সুন্দর করে তুলে দিছে, একটু স্কেল দিয়ে সুন্দর করে একটা ছক টক করে, আর আরেকজন প্যারা প্যারা করে লিখছে, তোমার তো অবশ্যই মানে যে প্যারা প্যারা করে লিখছে ওটা একটু বিরক্তই লাগবে। আর যেভাবে লিখছে মেইন কথাগুলো এইভাবে লিখলে এইভাবে লিখতেও তাড়াতাড়ি হয়। দেখো এখানে কিন্তু ছোট ছোট, তুমি যদি এটা লিখতা তাহলে এখানে দেখা যেত মানে বড় বড় করে লাইন প্যারা করে এই কথাগুলো ব্যাখ্যা করে লিখতে হতো, তার থেকে তো একটা সময় তোমার সেভ করতেছে, টিচারেরও ভালো। তো এই ধরনের কাজ এটা করতে পারো তোমরা। ওকে, এখানে কি উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য, মাইটোসিসের বৃদ্ধি, ক্ষত সারানো, অযৌন প্রজনন, বা ওই যে বলেছিলাম আমি অঙ্গজনন, গ্যামেট স্ত্রীজনন কোষ তৈরি, যৌন প্রজনন। ওকে, কোষ বিভাজনের সংখ্যা কয়বার হয়, একবার, আর এখানে দুইবার হয়। ওকে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, অর্ধেক। এখানে কি ফলাফল, সমজাতীয় কোষ বৈচিত্র্যময় কোষ তৈরি করে। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ এখানে আবার ডাইরেক্ট প্রোমেটাফেজ, এটা বাদ করছে, যাই হোক। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন বা মিয়োসিস 2। আচ্ছা, দেহকোষের বৃদ্ধি ও ক্ষত সারানো, এটা জনন কোষ তৈরিতে এটা হচ্ছে সাহায্য করে। তারপরে এখানে কি জিনগত বৈচিত্র্য, এখানে জিনগত বৈচিত্র্য থাকে না, কিন্তু এখানে হচ্ছে থাকে। আর ক্রসিং ওভার হয়, ওই যে জাইগোট তৈরি হয়, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্রসমেন্ট একটা হয়। আচ্ছা, ক্রসিং ওভার মানে কি, এটা তোমাদেরকে আমি পরে কোনো অধ্যায়, জিনের অধ্যায় তোমরা পাবে। আপাতত মনে রাখো এই যে দুইটা, একটা পুং এবং একটা স্ত্রী দেহ থেকে দুইটা ভিন্ন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, এর ফলে কি হবে, প্রজাতিগত বৈচিত্র্য তৈরি হবে, জিনগত বৈচিত্র্য তৈরি হবে, এটা হলো ক্রসিং ওভার, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্রসমেন্ট থাকবে। আচ্ছা, ক্রোমোজোমের জোড়া বিন্যাস এখানে হচ্ছে থাকে না, এখানে মিয়োসিসে হোমোলোগাস ক্রোমোজোম থাকে এবং বা হচ্ছে ক্রোমোজোম জোড়া বিন্যাস করে এবং ক্রসিং ওভার হয়। এই যে একই রকম দুইটা ক্রোমোজোম একসাথে, মানে এটা শুধু একটু জেনে রাখো, অবস্থান করে, এটা হচ্ছে তোমার হোমোলোগাস বা সংসমস্ত ক্রোমোজোম। আচ্ছা, সময়সীমা অপেক্ষাকৃত ছোট, দীর্ঘ সময় লাগে, দুইটি ধাপে বিভাজিত হয়। এখন দেখো এই অধ্যায় মোটামুটি কথাবার্তা শেষ, আর কিছু প্রশ্ন তোমরা বলো। শোনো, এখানে উত্তরগুলো সহ দেয়া আছে, তোমরা আমাকে বলবে, মানে তোমরা যখন সলভ করবে আগে নিজে একটু চিন্তা করবে যে আমি তোমার বা তুমি নিজে থেকে উত্তরটা আসলে পারতে কিনা। ইন্টারফেজের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়, এস পর্যায়ে, এটা তোমাদের বইয়ে নাই। এখানে হচ্ছে তিনটা দশা, G1 S G2, যে বলছিলাম ইন্টারফেজে তিনটা কাজ হয়, একটা হচ্ছে ডিএনএ অনুলিপন হয়, একটা হচ্ছে তোমার নতুন কোষ তৈরির জন্য হচ্ছে প্রস্তুতি চলতে থাকে, এবং আরেকটা হচ্ছে তোমার যে মানে প্রস্তুতি দশায় যে কি জানি আরেকটা ছিল। আচ্ছা, যাই হোক, ওখানে তো এখানকার মধ্যে হচ্ছে এই যে ডিএনএ অনুলিপনটা, এটা হচ্ছে তোমার এস পর্যায়ে। ওকে, তোমাদের বই নাই, তোমরা আসে মাঝে মাঝে। নেক্সট, মাইটোসিসে কতটি অপত্য কোষ উৎপন্ন হয়, মাইটোসিস কয়টা অপত্য কোষ উৎপন্ন হয়, দুইটা, চোখ বন্ধ করে, 2n থেকে 2n কয়টা, দুইটা।
নেক্সট, মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোম সর্বাধিক মোটা, কোন পর্যায়ে ক্রোমোজোম সর্বাধিক মোটা খাটো? ম দিয়ে মনে রাখতে বলছিলাম, মনে আছে? ম দিয়ে কি বলছিলাম? মেটাফেজ। মেটাফেজে কি? ক্রোমোজোম গুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল বা মাঝখানে থাকে স্পিন্ডল যন্ত্রের, এবং কি হয় সব থেকে মোটা এবং খাটো হয়, তাহলে কি হবে? মেটাফেজ। ওকে, মেটাফেজ, মেটাফেজ। নেক্সট, যে এখানে হচ্ছে মাইটোসিসের প্রধান উদ্দেশ্য কি? দেখো, বৃদ্ধি এবং ক্ষত সারানো। অলরেডি তোমাদের এটা পড়াইছি যে মাইটোসিস মানে কি একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষ হবে। তার মানে কি হবে? তার মানে এখানে হচ্ছে একটা সময় তোমার এটা শরীরের একটা জায়গায় ক্ষত হলে এটা কি হবে? রিপেয়ার হবে কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এই যে, এবং এখানে যেহেতু তোমার কোষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এখানে দৈনিক বৃদ্ধিও ঘটবে। আচ্ছা, মাইটোসিস বিভাজন হলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা কেমন থাকে? সমান, এখানে বলার কিছু নাই। আচ্ছা, উদ্ভিদে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? এই যে প্রাণীকোষে কিভাবে ঘটে? আগে এটা বলো, প্রাণীকোষে কিভাবে ঘটে? প্রাণীকোষে ঘটে ক্লিভেজ ফিউরো। এটা কার? এটা কার? প্রাণীকোষ। তো এটা হবে না, প্রশ্ন কি বলছে? উদ্ভিদ কোষ। সেল প্লেট, কোষ প্লেট তৈরি করে স্পিন্ডল ফাইবার দ্বারা। সেল প্লেট দ্বারা। দেখো, স্পিন্ডল ফাইবার দ্বারা এটা কিভাবে হয়? স্পিন্ডল ফাইবার তো পরবর্তীতে বিলুপ্ত হইতে শুরু করে, এভাবে হয়তো কোষ হবে না, এটা হবে না। ক্রোমাটিড বিভক্ত করে না, সেল প্লেট। যেটা বলেছিলাম যে গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমার পরবর্তীতে আসে। প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মাধ্যমে কোষ বিভাজন, প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মাধ্যমে কোষ বিভাজন হয় কেমন করে? প্রাণীকোষে কেমন হয়? ফিউরো ফর্মেশন বা একটা ক্লিভেজ দ্বারা। ওকে, মাইটোসিসের চূড়ান্ত ফলাফল কি? 4টা হ্যাপ্লয়েড কোষ, এটা আমরা জানি। মিওসিসের। আর যদি এখানে বলতো মাইটোসিসের, তাহলে কি বলতাম? 2টি সমজাতীয় কোষ। আচ্ছা, এখানে দেখো মিওসিসের প্রথম বিভাজনের প্রধান বৈশিষ্ট্য কি? প্রথম বিভাজন, আর প্রথমটা কি? রিডাকটেস বা হ্রাসমূলক যে বিভাজন বা রিডাকশন বিভাজন, যেটা রিডাকশন ডিভিশন বা হ্রাসমূলক বিভাজন, সেটা কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। দেখো, যৌন প্রজননে মিওসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা কি? ক্রোমোজোম সংখ্যা। তোমাদেরকে বলেছি অলরেডি যে ক্রোমোজোম সংখ্যা যদি বলে তাহলে সেটা কি হবে? মিওসিস। কারণ ক্রোমোজোম সংখ্যা স্থিতিশীল না রাখলে কি হবে? মানুষের তো বললাম মাথা 2টা, হাত 1টা হয়ে যেত, কিন্তু ক্রোমোজোম সংখ্যা স্থিতিশীল রাখে কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। ওকে, আর জিনগত বৈচিত্র্য যদি রক্ষার কথা বলা হয় তখন সেটা হবে হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। নিচের কোনটি মাইটোসিস ও মিওসিস উভয়েরই সাধারণ বৈশিষ্ট্য? স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি হয়, কারণ দেখো এখানে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এটা মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাইটোসিস। বৈচিত্র্য সৃষ্টি হয় না, বৈচিত্র্য সৃষ্টি হয় কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে মিওসিসের। তাহলে এখানে কি? স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি হয়। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে একটা ছোট অধ্যায়, কিন্তু কথা বলতে আসলে বুঝাইতে গেলে সবকিছু মিলায় অনেক সময় একটা লেগে যায়। আজকের ক্লাসটার মাধ্যমে আশা করি তোমাদের এই অধ্যায় সংক্রান্ত সকল সমস্যা ইনশাআল্লাহ চলে যাবে। তাছাড়াও যদি আরো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে, আমরা আছি তোমাদেরকে হেল্প করার জন্য। তোমরা ইনশাআল্লাহ পুরো ক্লাসটা দেখবে। পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত সিকিউ কি আসে পরবর্তীতে এই ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু সিকিউটাতে সলভ করার আগে বা সিকিউ ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটা করে নিবে। এবং চেষ্টা করেছি তোমাদের যাতে কষ্ট কম হয়, অল্প দেখায় বা চোখের দেখায়, যে হচ্ছে একটা পেজের মধ্যে চেষ্টা করেছি ছক করে করে যে ইয়েগুলো আনার, টপিকগুলো আনার, সাজিয়ে আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।